সম্মানিত শিক্ষক, অভিভাবক, অনারেবল ভিউয়ার্স, মেন্টরস যারা শুনছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালটি মূলত আমরা আমাদের বাংলা বিষয়ক প্রশিক্ষণের তৃতীয় দিনের চতুর্থ অধিবেশন বর্ণ শিখন শেখানো কৌশল এটি নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা চলে যাচ্ছি আজকের এই অধিবেশনের শিখন ফল কি হবে। আজকের এই অধিবেশন শেষে মূলত আমরা বর্ণ শিখন শেখানো কৌশল বর্ণনা করতে পারবো এবং বর্ণ শিখন শেখানো কৌশল প্রয়োগ করতে পারবো। অর্থাৎ বর্ণের যে বিষয়গুলো আছে ডিটেলস আজকের এই টিউটোরিয়ালে আলোচনা থাকবে। প্রথমেই আমরা জেনে নেই যে বর্ণ শেখানোর যে প্রচলিত কৌশল, আমরা যে বর্ণ শেখাই শিক্ষার্থীদেরকে, সেই প্রচলিত কৌশলগুলো কি হতে পারে। আমরা যদি একটু ভেবে বলি তাহলে এটি হতে পারে বাক্যক্রমিক, শব্দক্রমিক এবং বর্ণক্রমিক, এবং যেটি মূলত আমাদের প্রাথমিক স্তরের বইগুলো যেভাবে লেখা হয় সেটা হচ্ছে বাক্যক্রমিক, বর্ণক্রমিক এবং শব্দক্রমিক। এই তিনটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা আমরা থাকছে আমাদের টিউটোরিয়ালে। তার আগে আমাদের প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের নিয়ে একটি দলীয় কাজ হবে। দলীয় কাজটি করতে হবে আমাদের। দলীয় কাজ মূলত বর্ণ শেখানোর জন্য কোন কৌশলটি সর্বাধিক উপযোগী এবং কেন উপযোগী। এখানে যে তিনটে পদ্ধতির কথা বলা হয়েছে, একটা হচ্ছে বাক্যক্রমিক, শব্দক্রমিক, বর্ণক্রমিক। প্রতিটি কৌশলের পিছনে যুক্তি রয়েছে, এবং সেই যুক্তির আলোকে মূলত কোন কৌশলটি সর্বাধিক উপযোগী সেটি ব্যাখ্যা দলে আলোচনা করে এটি করতে হবে, এবং কেন উপযোগী সেই যেটি বলা হবে যে বাক্যক্রমিক পদ্ধতিটি সবচেয়ে বেশি উপযোগী, এটির পক্ষে যুক্তি কি, কেন উপযোগী। ঠিক একইভাবে শব্দক্রমিক যদি কেউ কোনো দল বলে থাকে যে শব্দক্রমিক পদ্ধতিটি বেশি ইফেক্টিভ, কেন ইফেক্টিভ, এই বিষয়ে তারা একটা দলীয় কাজ উপস্থাপন করবে। এবং বর্ণ শেখানোর যে অন্যান্য কৌশল সেটি কিভাবে ব্যবহৃত হয়, বর্ণ শেখানোর এই তিনটি কৌশল বাদেও যদি আরো কোনো কৌশল থেকে থাকে সেই কৌশলগুলো কিভাবে শিক্ষার্থীদের বর্ণ শেখানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই দলীয় কাজ শেষে মূলত তারা দলীয় কাজের উপস্থাপনা করবে, এবং দলীয় কাজের মূল যে বিষয়গুলো সেগুলো হতো যেটি আমরা বলছি এখানে, প্রথমে যেটি হচ্ছে বাক্যক্রমিক পদ্ধতি। বাক্যক্রমিক পদ্ধতি হচ্ছে প্রথমে শিক্ষার্থীরা বাক্য শিখবে, বাক্য থেকে শব্দ, শব্দ থেকে বর্ণ। কারণ আমরা যখন কথা বলা শিখি তখন আমরা হয়তো শব্দ শিখি, বা শিক্ষার্থীদের যখন আমরা কোনো কিছু শিখাই তখন একটা বাক্য শিখাই, ছড়া শিখাই, পুরো বাক্যটা তারা শিখে, কিন্তু বাক্যের যে শব্দ বা বর্ণগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা জানে না, কিন্তু পুরো বাক্যটি তারা বলতে পারবে। সেই জন্য বাক্য শিখাবো আগে, বাক্য থেকে শব্দ, শব্দ থেকে বর্ণ। এটি হচ্ছে বাক্যক্রমিক শব্দের পদ্ধতির বৈশিষ্ট্য। এটি সুদীর্ঘকাল থেকেই প্রচলিত একটি পদ্ধতি। এই পদ্ধতিতে সুনির্দিষ্ট অনুক্রম রক্ষা করে শিশুদের স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের ধ্বনিগুলো শেখানো হয়, এবং বর্ণগুলোর অনুশীলন মোটামুটি শেষ হলে শেখানো হয় স্বরচিহ্ন এবং যুক্তাক্ষরগুলো। তারপর শেখানো হয় শব্দ গঠন। শব্দ গঠনের কাজ চলে দীর্ঘ সময় ধরে, এবং বাক্য গঠনের কাজ আছে সব শেষে। এই পদ্ধতিতে ধাপগুলো নিম্নরূপ: প্রথমে বাক্য পড়া, প্রথমেই বাক্যটি পড়তে হবে। বাক্যের মধ্যস্থিত শব্দের অবস্থান নিরূপণ করে শব্দ পড়া, উচ্চারণ অনুশীলন করা। শব্দের উচ্চারণ অনুযায়ী শব্দ ভেঙে বর্ণ শনাক্ত করা বা বর্ণ চিহ্নে পড়া, অর্থাৎ যুক্ত বর্ণ থাকলে সেগুলো ভেঙে কোন কোন বর্ণ নিয়ে যুক্ত বর্ণটি হয়েছে এবং প্রত্যেকটি বর্ণের উচ্চারিত রূপ কি সেটি থাকবে এখানে, চিনতে হবে। শব্দের একই বর্ণের বিভিন্ন স্থানে অবস্থান হলে উচ্চারণের কি পার্থক্য হয় তা অনুশীলন করানো হয়। একই বর্ণ, যেমন এখানে ক, ম, লায়াকারে লা, কমলা বা কমলা এটা বলছি আমরা, কিন্তু মটা মাঝখানে কম, কিন্তু ময়ূর যখন বলছি তখন মর অবস্থানটা প্রথমে এসেছে, শব্দের প্রথমে এসছে, আর কমলা শব্দের মধ্যে হচ্ছে মাঝখানে। এবং আমরা যখন বলছি বাদাম, বাদাম বলতে মটা শেষে চলে গেছে। তাহলে শব্দের মাঝে থাকলে কি হয়, বর্ণটি উচ্চারণ প্রথমে থাকলে কি হয়, শেষে থাকলে কি হয়, এবং কি পার্থক্য, উচ্চারণের ক্ষেত্রে যে পার্থক্যগুলো হয় এটি অনুশীলন করাতে হবে। এবং লেখার জন্য প্রথমে বর্ণ, তারপর শব্দ, শেষে বাক্য লেখানোর অভ্যাস করতে হবে। যদিও বাক্যক্রমিক বলা হয়েছে, কিন্তু লেখানোর ক্ষেত্রে প্রথমে বর্ণ আসবে, তারপর শব্দ আসবে এবং শেষে বাক্য আসবে। মূলত বাক্যটি পড়া থেকে শব্দ, শব্দ থেকে বর্ণ চেনার যে পদ্ধতি, যেটি আমাদের বইতে আমাদের প্রাথমিক শিক্ষার বইতে যে পদ্ধতিটি অনুসরণ করা হয়, মূলত যে কোনো জিনিস শেখানোর ক্ষেত্রে আমরা এটি দিয়েই পড়ি। এবং যে বইতে আমাদের বইতে যেভাবে লেখা আছে সেটি মূলত বাক্যক্রমিক পদ্ধতি লেখা হয়েছে।
এর পরের যেটি রয়েছে সেটি হচ্ছে শব্দক্রমিক পদ্ধতির বৈশিষ্ট্য। শব্দক্রমিক পদ্ধতি প্রথমে পাঠে শব্দ শেখানো হয় এবং শব্দের ভিত্তি করে এই পদ্ধতি গড়ে উঠেছে। এখানে মূলত শব্দ পড়ানোর উপর জোর দেওয়া হয় এবং শব্দের উচ্চারণ অনুযায়ী শব্দের অন্তর্গত বর্ণগুলির অবস্থান জানা এবং তা পড়ানো, উচ্চারণ অনুযায়ী বর্ণ শনাক্ত করানো, শব্দে বর্ণের অবস্থান অনুযায়ী উচ্চারণ অনুশীলন করানো, শব্দ মিলিয়ে বাক্য পড়ানো, লেখার জন্য প্রথমে বর্ণ তারপর শব্দ এবং শেষে বাক্য লেখানো। প্রতিটি পদ্ধতিতেই প্রথমে লিখতে গেলে বর্ণ লিখতে হবে, তারপর শব্দ এবং শেষে বাক্য। এটি হচ্ছে শব্দক্রমিক পদ্ধতির বৈশিষ্ট্য। বাক্য থেকে শব্দে আসছে প্রথমে এখানে, কিন্তু এখানে বলছে যেটি শব্দক্রমিক পদ্ধতি, যেটি প্রথমে শব্দটা শেখাতে হবে, তারপরে পর্যায়ক্রমে আসবে বাক্য আসবে এবং বর্ণ আসবে। এভাবে মূলত এই পদ্ধতিটির কথা বলা হয়েছে। এটি নাম মূলত শব্দক্রমিক পদ্ধতি, অর্থাৎ শব্দকে এমফাসাইজ করে পড়ানোর যে কৌশল সেটি হচ্ছে শব্দক্রমিক পদ্ধতি। সর্বশেষ পদ্ধতি যেটি রয়েছে আমাদের সেটি হচ্ছে বর্ণক্রমিক পদ্ধতি, অর্থাৎ বর্ণ থেকেই মূলত এটি শুরু হবে। বর্ণক্রমিক পদ্ধতিতে প্রথমে শিক্ষার্থীরা বর্ণের মূল ধ্বনি উচ্চারণে অভ্যস্ত হয়, অর্থাৎ ধ্বনি বর্ণের যে উচ্চারিত রূপ ধ্বনি সেটি তারা প্রথমে শিখবে, তারপর বর্ণ পড়তে শিখবে, তারপর বর্ণের সঙ্গে কারচিহ্ন যুক্ত করে পড়তে শিখবে, তারপর বর্ণের সঙ্গে যুক্ত বর্ণ যুক্ত করে শব্দের উচ্চারণ অনুশীলন করানো, অর্থাৎ একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ মিলে যে শব্দ তৈরি হলো সেই শব্দটা কি হবে, যেমন চ ক চক, ব ক বক, ব উ বউ, এই যে শব্দগুলা দুটি বর্ণ মিলে মিলে যে একটি শব্দ হয়েছে জোড়া দিয়ে সেটি অনুশীলন করানো। শব্দে একই বর্ণের বিভিন্ন স্থানে অবস্থানের জন্য উচ্চারণের পার্থক্য হয়, এটি আগেই বলা হয়েছে, যেমন ব ল বল, বক, খ বর, এখানে বটা মাঝখানে এসেছে, আদাব এখানে লাস্টে গেছে বটি। এই যে তিনটা জায়গায় প্রথমে মাঝে শেষে একই বর্ণ বিভিন্ন জায়গায় অবস্থানের কারণে যে উচ্চারণের পার্থক্য হয়ে যায় সেই বিষয়গুলো তাদেরকে ক্লারিফাই করা, বোঝানো, শব্দ দিয়ে বাক্য গঠন এবং লেখার ক্ষেত্রে প্রথমে বর্ণ তারপর শব্দ তারপর বাক্য, এটি সকল পদ্ধতি মূলত একই হবে, লেখার ক্ষেত্রে একই হবে। এটি হচ্ছে বর্ণক্রমিক পদ্ধতি, অর্থাৎ বর্ণ থেকেই শব্দ থেকেই বাক্য। এটি হচ্ছে বর্ণক্রমিক, ক্রমেই বর্ণ থেকে ক্রমটা শুরু হবে আর কি, বর্ণক্রমিক। এই তিনটি পদ্ধতি মূলত রয়েছে এবং ভাষা শেখার ক্ষেত্রে এই পদ্ধতিগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং প্রতিটি পদ্ধতি কোনো না কোনো ভাবে সংযুক্ত, অর্থাৎ কেউ বলছে যে বর্ণক্রমিক পদ্ধতি শেখানো, কেউ বলছে শব্দক্রমিক পদ্ধতি শেখানো, কেউ বলছে বাক্যক্রমিক শেখানো, কিন্তু গবেষণা যেটি বলছে সেটি হচ্ছে প্রথমে শিক্ষার্থীরা নির্দিষ্ট কোনো বর্ণ শেখে না, নির্দিষ্ট শব্দ শেখে না, হয়তো একটা দুটো শব্দ বলতে পারে, কিন্তু তাকে যদি আমরা একটি ছড়ার লাইন কিন্তু সে বলতে পারে, তাহলে ছড়া মানে বাক্য থেকেই তাকে যখন শব্দ শিখে, শব্দ থেকে যদি বর্ণ আসে, এবং মূলত এটি হচ্ছে গ্রহণযোগ্য পদ্ধতি এবং এই পদ্ধতি মূলত আমাদের প্রাথমিক শিক্ষার বইগুলো লেখা হয়েছে বা যে কোনো বই এই পদ্ধতি লেখা হয়ে থাকে। এরপরে মূলত আমরা জানবো আমাদের এই যে বাক্যক্রমিক, শব্দক্রমিক এবং বর্ণক্রমিক তিনটি পদ্ধতির কথা জানলাম। এইখানে আমাদের ম্যানুয়ালে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে রিমিডিয়াল টিচিং। এই শব্দটি আসলে কি, এটির একটু ব্যাখ্যা আমাদের করে দেওয়া দরকার শিক্ষকদের জন্য। সংশোধনমূলক বা প্রতিকারমূলক শিক্ষণ, অর্থাৎ বর্ণ শেখানোর ক্ষেত্রে কি হতে পারে সেই বিষয়গুলো এখানে আমরা সংশোধনমূলক শিক্ষণ কি সেটির একটি সংজ্ঞা দাঁড় করেছি। যে কোনো বিদ্যালয়ে যে কোনো শ্রেণীতে কিছু শিক্ষার্থী থাকে যারা সেই শ্রেণীর গড় মানের চেয়ে পিছিয়ে থাকে, তাদের নির্দিষ্ট বিষয়ে শিক্ষণ সমস্যা চিহ্নিত করার জন্য পৃথক প্রচেষ্টাকে সংশোধনমূলক বা প্রতিকারমূলক শিক্ষণ বা রিমিডিয়াল লার্নিং বা রিমিডিয়াল টিচিং বলা হয়ে থাকে। অর্থাৎ বর্ণ চিনে না, আমাদের কিছু শিক্ষার্থী আছে তারা পিছিয়ে পড়া বর্ণ চিনে না, তারা বর্ণ চিহ্ন যদি না চিনে তাহলে তারা পড়তে পারবে না, সেই জন্য তাদের আলাদা করে চিহ্নিত করে তাদের জন্য পৃথক প্রচেষ্টা নিতে হবে বর্ণ শেখানোর জন্য। কারণ আমাদের মূল ফোকাস হচ্ছে আমাদের সকল শিক্ষার্থী যাতে বইটা পড়তে পারে, রিডিংটা পড়তে পারে। সেটি করতে গেলে আমাদের কিছু সংখ্যক শিক্ষার্থী যারা রয়েছে তারা গড় মানের নিচে, তাদেরকে সাথে সমস্যা চিহ্নিত করা, অর্থাৎ তারা বর্ণ চিনে না, বর্ণের ক্ষেত্রে যদি আমরা বলি বর্ণগুলো তাদের চেনানো, তাদের উচ্চারণ শেখানো, এটি বলতো প্রতিকারমূলক শিক্ষণ। এবং আমাদের এটি কিন্তু থাকতে হবে আমাদের ক্লাসে যাতে এই ধরনের শিক্ষার্থী রয়েছে। এর কারা সাধারণত এই ধরনের হয়, তাদের ধীরগতি সম্পন্ন শিক্ষার্থী, যারা দীর্ঘ সময় মনোযোগ দিতে পারে না, শিক্ষণে একাগ্রতার অভাব, কার্যকরভাবে তথ্য বুঝতে ব্যর্থ, সময় মতো কাজ করতে পারে না, শেষ করতে পারে না, নিম্ন স্মৃতিশক্তি সম্পন্ন, এই যে ধরনের শিশুদের কথা বলছি, এদের জন্য বর্ণ শেখানোর ক্ষেত্রে রিমিডিয়াল টিচিংটা
খুব ইফেক্টিভ। এক্ষেত্রে শিক্ষক কি করতে পারেন? শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনীয়তা মাথায় রেখে পাঠ পরিকল্পনাটি প্রস্তুত করতে পারে। অর্থাৎ নির্দিষ্ট শিক্ষার্থী যারা রয়েছে তাদের বর্ণজ্ঞান নেই, তাদের জন্য শিক্ষক এটি করতে পারে। শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও শিক্ষার ক্ষেত্রে সাধারণ আগ্রহ অর্জনের সহায়তা করার জন্য বাস্তব পরিস্থিতি তৈরি করতে পারে এবং শিক্ষার্থীদের শিক্ষার ক্রিয়াকলাপ এবং খেলায় অংশগ্রহণ উৎসাহিত করতে পারে। শিক্ষার্থীরা তাদের পড়াশোনা বাড়ানোর জন্য বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে কি শিখতে তা জানতে উৎসাহিত করতে পারে এবং শিক্ষার্থীদের শেখার আগ্রহ অনুপ্রাণিত করতে উৎসাহ করতে পুরস্কার প্রদানের ব্যবস্থা করতে পারে। প্রয়োজনীয় শিক্ষক তার পদ্ধতি পরিবর্তন ঘটাবেন এবং শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার আরো যত্নবান হবেন এবং শিক্ষার্থীদের কেন পিছিয়ে পড়ছে তার কারণ অনুসন্ধান করতে হবে এবং নির্মিত ধারণাগুলো যাতে তাদের কাছে আরো স্পষ্ট হয় সেই ব্যাপারে শিক্ষক সজাগ থাকবেন। শিক্ষক যেহেতু মানুষ গড়ার কারিগর হিসেবে ধরা হয়, তাই একজন দক্ষ শিল্পীর মতো তিনি অতি ধৈর্য, স্নেহ, ভালোবাসা নিয়ে প্রত্যেক শিক্ষার্থীর উন্নতি করাবেন। এটি মূলত বর্ণ শেখানোর ক্ষেত্রে আমাদের বিশেষ করে এই শিক্ষক নিজস্ব একটি পদ্ধতিতে বা কেন অনুসন্ধান করে দেখতে হবে কেন সে বর্ণ শিখতে পারছে না, সেই বিষয়গুলো দিয়ে আমাদের এই সংশোধনমূলক শিক্ষণের মাধ্যমে সকল শিক্ষার্থীর শিক্ষণ বর্ণ শিক্ষণের ক্ষেত্রে বিশেষ করে কার্যকর ভূমিকা শিক্ষক পালন করতে পারে। এরপর আরেকটি শব্দ রয়েছে, সেটি হচ্ছে অ্যাক্সিলারেটেড। অ্যাক্সিলারেটেড লার্নিংটা হচ্ছে ত্বরান্বিত শিক্ষণ, অর্থাৎ শিক্ষণকে ত্বরান্বিত করা। আমরা যদি বলি একটু যে এটি হচ্ছে মূলত একটি অর্থপূর্ণ এবং জটিল সমস্যা সমাধানের এবং কাজের মাধ্যমে কোনো বিষয়ে গভীরভাবে শেখা, অর্থাৎ কর্মকেন্দ্রিক শিক্ষণ বা সমস্যার মধ্যে ফেলে দিয়ে বা সমস্যার মধ্যে সমস্যা তৈরি করে সেই সমস্যার কাজের মাধ্যমে সেটিকে কিভাবে শেখা যায় সেই ধরনের একটি বিষয়। সহযোগিতা দিয়ে দিয়ে স্তর ভিত্তিক বা গ্রেড ভিত্তিক শিক্ষণের দিকে অগ্রসর হয়ে যায়। অর্থাৎ আমাদের যে করোনাকালীন সময় দেখেছি আমাদের অ্যাক্সিলারেটেড লার্নিং এর উপর আমাদের জোর দেওয়া হয়েছিল, অর্থাৎ পূর্ববর্তী শ্রেণীতে তারা পড়ে আসতে পারেনি, শিক্ষণ ঘাটতি রয়ে গেছে, তাদের ওই স্তরের বা ওই গ্রেডের শিক্ষণ মান তারা অর্জন করতে পারেনি, সেই জন্য তাদের বিশেষ সহযোগিতা দরকার। সেই বিশেষ সহযোগিতা দিয়ে তাদের পূর্ববর্তী শ্রেণীর ঘাটতি পূরণ করে নতুন শ্রেণীর উপযোগী করা, অর্থাৎ তাকে গিয়ার আপ করা, তাকে স্ক্যাফোল্ডিং এর মাধ্যমে তাকে স্ক্যাফোল্ডিং আপ করা, তাকে এগিয়ে নিয়ে আসা, এবং এটি হচ্ছে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে শিক্ষণ ঘাটতিটাকে ত্বরান্বিত করার যে প্রক্রিয়া সেটি হচ্ছে অ্যাক্সিলারেটেড লার্নিং। ঠিক আছে, এইটি আমাদের ম্যানুয়ালের একটি শব্দ, এটি আমরা আমাদের শিক্ষকদের কাছে ব্যাখ্যা করে দিতে হবে, ব্যাখ্যা করে দেবো আমরা, এবং আমরা হয়তো সেটি করতে পেরেছি। এ পর্যায়ে আমাদের বর্ণ শিক্ষণ শেখানোর কৌশল প্রয়োগ করার যে আরেকটি বিষয় রয়েছে, এখানে পাঠ্য বইয়ের বর্ণ শেখানো কৌশলের ধাপগুলো কি কি, প্রথমে যদি আমরা একটি প্রশ্ন করি এবং এই প্রশ্নকে মাথায় রেখে কিছু ধাপ অনুসরণ করে একজন শিক্ষক একটি বর্ণ শেখানোর পাঠ উপস্থাপন করবে এবং সকল শিক্ষক সেটি দেখবে। এর জন্য পূর্ব পরিকল্পিতভাবে একজন শিক্ষককে অ্যাসাইন করে দিতে হবে এবং ওই ধাপগুলো তাদেরকে বুঝিয়ে দিতে হবে যেটি আমাদের ম্যানুয়ালে রয়েছে। সেই ধাপ অনুসরণ করে একজন শিক্ষক এখানে পাঠদান করবে এবং পাঠদানের পরে কি কি ধাপ তিনি অনুসরণ করেছেন, এখানে একটি দলীয় কাজ রয়েছে, অর্থাৎ পূর্ববর্তী পাঠের সাথে মিল রেখে বর্ণ শেখানোর ধাপগুলো ক্রমে ক্রমে কোন ক্রমে উপস্থাপন করা হয়েছে। আমরা তিনটা ক্রম শিখেছিলাম এখানে, বর্ণক্রমিক, শব্দক্রমিক, বাক্যক্রমিক। শিক্ষক যে পাঠদান দিল, একটা সিমুলেশন পাঠ দিল, সকল শিক্ষক সেটা দেখলো, দেখার পরে এখানে আলোচনা আসবে বর্ণ শেখানো ধাপগুলো কোন ক্রমে উপস্থাপিত হয়েছিল এবং বর্ণ শেখানোর যে ধারাবাহিকতার যে যৌক্তিকতা সেটি কি ছিল, এবং বর্ণ শেখানোর এই ধাপগুলো ভাষার চারটা দক্ষতায় কিভাবে সমন্বয় করা হবে। আমরা জানি যে আমাদের ভাষার চারটি দক্ষতা আছে, শোনা, বলা, পড়া, লেখা, এবং সেটি কিভাবে সমন্বয় করা হবে। এই তিনটি প্রশ্নকে মাথায় রেখে আমাদের একটি দলীয় কাজ, পাঁচটা দলে ভাগ হয়ে প্রথম দল বর্ণশিখী অ, বর্ণশিখী আ, বর্ণশিখী ক, বর্ণশিখী খ, বর্ণশিখী ঞ, এই পাঁচটি দলে ভাগ হয়ে এই তিনটি প্রশ্নের আলোকে মূলত আলোচনা পদ্ধতির মধ্যে দলীয় ভাবে তারা যুক্ত হয়ে এই কাজটি তারা করবেন। এটি হচ্ছে একটি দলীয় কাজ এবং দলীয় কাজ শেষে দলীয় কাজের উপস্থাপনা হবে এবং উপস্থাপনায় আমরা যেটি দেখব তাদের উপস্থাপনা শেষে আমরা বর্ণ শেখানোর যে ধাপগুলো কোন ক্রমে উপস্থাপিত করেছিল বা কোন ক্রমে উপস্থাপিত হওয়া উচিত, অর্থাৎ ধারাবাহিকতাটা কি হবে সেটির উত্তর যদি আমরা একটু দেখি। ছবি নিয়ে আলোচনা করা, প্রথমে ছবি নিয়ে এসে আলোচনা করছে। ছড়ার সন্ধে পাঠের নির্ধারিত বাক্যটি বলছে, বাক্য পাঠ থেকে নির্ধারিত শব্দ আলাদা করে বর্ণের ধ্বনির চর্চা করছে এবং বর্ণটা পুড়িয়েছেন। বাক্য কার্ড থেকে
বাক্য কথায় দুটি শব্দ আছে, তার মধ্যে যে বর্ণটি তিনি শিখিয়েছেন, যে সব বর্ণটি শিখেছেন সেটি আলাদা করছে এবং সেটি ধ্বনি উচ্চারণ করছে, বর্ণটির মূল ধ্বনি উচ্চারণ করে বোর্ডে বর্ণটি লিখে দিয়েছেন। এই যে ধাপগুলা, এই ক্রমে ক্রমে এই ধাপগুলো উপস্থাপন করে। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, বর্ণ শেখানোর ধারাবাহিকতার যৌক্তিকতা কি, এবং এটিতে পরিচিত বাক্য শব্দ থেকে বর্ণের ধ্বনি ও চিহ্ন, অর্থাৎ পরিচিত বাক্য থেকে শব্দ থেকে বর্ণের ধ্বনি বা চিহ্নগুলো শেখাবে। এটি হচ্ছে ধারাবাহিকভাবে এভাবে করতে হবে। প্রথমে ধ্বনি শোনা, তারপর ধ্বনি চিহ্নের সংযোগ, তার সর্বশেষে বর্ণটি লেখা। এবং তৃতীয় যে প্রশ্নটি ছিল, বর্ণ শেখানোর জন্য এই ধাপগুলোতে ভাষার চারটা দক্ষতা কিভাবে সমন্বয় করা হয়েছে, অর্থাৎ শোনা, বলা, পড়া, লেখার যে চারটি দক্ষতা রয়েছে সেটি কিভাবে। আসলে এটি হচ্ছে ইন্টিগ্রেটেড, একটা বললে আর একটা হয়ে যায়। আমি বলছি, আবার এই ভিডিওটি যারা দেখছেন তারা শুনছেন, তাহলে শোনা বলা একসাথে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পাঠে বর্ণের ধ্বনি শোনা, বলা, এই দুটি বিষয় এবং বর্ণ পড়া ও লেখার চারটি দক্ষতা এখানে রয়েছে। শোনার দক্ষতা, বলার দক্ষতা, পড়ার দক্ষতা এবং লেখার সুযোগ রয়েছে। সম্মানিত শিক্ষক, এতক্ষণ ধরে আমাদের সাথে যারা ছিলেন, বর্ণ শেখানোর কিন্তু আরো বহুবিধ পদ্ধতি কিন্তু এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় চলে এসছে বা শিক্ষাকালে। এখানে মূলত শিক্ষার্থীদের ছোটবেলা থেকে যে বর্ণ শেখানো, সেখানে খেলার মাধ্যমে বর্ণ শেখানো যায়। খেলার ছলে ছলে তারা শিখবে, আনন্দের সাথে তারা শিখবে, এবং বর্ণের যে ছড়া গানের মাধ্যমে তারা শিখতে পারে, বিভিন্ন গানের মাধ্যমে শিখতে পারে। প্রথমে তাদেরকে বর্ণগুলা চেনাতে হবে, মুখস্থ করা নয় এটি। কিন্তু বর্ণের শেখানোর ক্ষেত্রে উচ্চারণের উপরে খুব জোর দিতে হবে এবং উচ্চারণটা যাতে যথাযথ হয়। এবং সবসময় আমরা একটি প্রশ্ন হতে পারে, স্বরবর্ণ দিয়ে শুরু করবো না ব্যঞ্জন বর্ণ। মূলত এটি অ দিয়ে শুরু করতে হবে এবং বর্ণগুলো পর্যায়ক্রমে স্বরবর্ণের পরে ব্যঞ্জন বর্ণ শিখতে হবে। বর্ণ শব্দ শেখানোর জন্য বাক্য পড়ে শিখতে হবে এবং কখনো বর্ণ শেখানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের জোরাজুরি করা যাবে না, অর্থাৎ তাদের আগ্রহকে মাথায় রেখেই আমাদের বর্ণ শেখার সুযোগ করে দিতে হবে। ইদানিংকালে অনেক অ্যাপসের মাধ্যমে বর্ণ শেখানোর অনেকগুলো বিষয় এখন চলে আসছে, সেইগুলো আমরা আলোচনা করতে পারি। সম্মানিত শিক্ষক, এই ছিল আমাদের আজকের এই টিউটোরিয়ালটি। আশা করছি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং বর্ণ শেখানো কিভাবে আমরা ভাষার চারটি স্কিলের সাথে বর্ণকে সংযুক্ত করে দিতে পারি সেই বিষয়টিতে একটি পুরোপুরি ধারণা আপনারা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের সাথেই থাকুন।